হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অক্সিজোম নিট। আমাদের রিভিশন সিরিজ যেটা চলছে, যেখানে অর্গানিক ইনঅর্গানিক অলরেডি সমগ্রটা চ্যাপ্টার থেকে যে কটা ইম্পর্টেন্ট কনসেপ্ট বা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ছিল সেগুলো আমাদের অলরেডি প্র্যাকটিস হয়ে গেছে। এখন আমরা চলছি ফিজিক্যাল সিরিজে, এবং ফিজিক্যাল সিরিজে আজকের নেক্সট চ্যাপ্টার হচ্ছে আমাদের কেমিক্যাল ইকুইলিব্রিয়াম এবং আয়নিক ইকুইলিব্রিয়াম, যার দুটো পার্ট মিলিয়ে টোটাল ইকুইলিব্রিয়াম, যেটা এনসিইআরটি একটা চ্যাপ্টার, এবং যেখান থেকে আমরা আশা করি 4টে কোয়েশ্চেন তো থাকেই। এবং সবথেকে সবাই যেটা ভয় পায় সেটা আয়নিক ইকুইলিব্রিয়ামে। আমি জানি না আয়নিক ইকুইলিব্রিয়ামে এমন কি বাঘভাল্লুক আছে। আছে তো তিনটেই জিনিস যেখান থেকে কোয়েশ্চেন আসে, একটা সলিবিলিটি প্রোডাক্ট, একটা আসে তোর বাফার সলিউশন থেকে, আর একটা কোয়েশ্চেন দেয় হচ্ছে তোর যেটা আমাদের পিএইচ ক্যালকুলেশন, কোনো অ্যাসিডের সাথে বেস মেশানো হয়েছে, স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস বা দুটো অ্যাসিডের মিক্সচার, সেখান থেকে পিএইচ ক্যালকুলেট করতে দেয়। আর আছে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম পার্টে দুটো রিলেশন থাকে, একটা কেপি কেসি রিলেশন থেকে কোয়েশ্চেন দেয়, একটা কিউসি কেসির মধ্যে ভ্যালু ডিফারেন্স হলে কোন দিকে রিয়াকশনটা ফরওয়ার্ডে যাবে না ব্যাকওয়ার্ড যাবে সেখান থেকে একটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করে। আর না হলে লাস অ্যাটেলিয়ারের প্রিন্সিপাল, যেখান থেকে আমাদের ইনার্ট গ্যাস অ্যাডিশন করলে ভলিউম কনস্ট্যান্ট থাকলে কিংবা প্রেশার কনস্ট্যান্ট থাকলে কি পরিবর্তন বা কী চেঞ্জ আমরা দেখতে পাই সেটা জানতে চাই। যেরকম আমাদের রিভিশন সিরিজ ফিনিক্স বা ক্র্যাশ কোর্সে যারা পড়ছিস তাদের জন্য এই কোয়েশ্চেনগুলো ভীষণই ইম্পর্টেন্ট। আমি সবাইকেই বলেছি, দেখ এমন যারা আমার কাছে পড়িস না বা আমাদের কাছে পড়িস না তাদের জন্য এই সিরিজটা। এখানে যে কোয়েশ্চেন বা কনসেপ্টগুলো দেওয়া হচ্ছে এগুলো যে তোদের কতটা কাজে লাগছে সেটা তোরা এক্সামের দিন সকালে বুঝতে পারবি, যে কোন চ্যাপ্টারে কোন কোয়েশ্চেন কতটা ইম্পর্টেন্ট ছিল, কেন এই ওয়েটেজের কোয়েশ্চেনগুলো রাখা হয়েছিল এই সিরিজে। এরপরও আমরা যখন অফলাইন ক্লাসে করব, যেহেতু ফিজিক্যাল কেমিস্ট্রি চ্যাপ্টার সবার একটা ধারণা থাকে যে শুধুমাত্র নিউমেরিক্যাল কয়েকটা করলেই হয়ে যায় কিংবা কয়েকটা ফর্মুলা মুখস্থ করলেই আমরা করে ফেলবো সলভ, এমন কিন্তু ধারণা রাখার কোনো মানে নেই। হতেই পারে এনসিইআরটি যে ফিজিক্যাল কেমিস্ট্রি চ্যাপ্টারে কিছু কনসেপ্ট থেকে কিছু লাইন থেকে আমাদের দিয়ে দিতে পারে অ্যাসারশন রিজনিং কিংবা চুজ দ্য কারেক্ট স্টেটমেন্ট, এবং ওই কোয়েশ্চেন আসার চান্স কিন্তু এবারে আমি বেশি দেখছি, সেটা সলিউশনই হোক, সেটা থার্মোডাইনামিক্সই হোক কিংবা এই ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারেও আমরা কিন্তু স্টেটমেন্ট কোয়েশ্চেন পেতে পারি। যেটা আমাদের অফলাইন ক্লাস আছে 23, 27, 28, 29, সেদিন যেদিন কেমিস্ট্রি আছে 28 তারিখ, সেদিনও আমরা এই চ্যাপ্টারগুলো, যেটা ইনঅর্গানিক হোক অর্গানিক হোক ফিজিক্যালের হোক, ফিজিক্যাল যেহেতু বলছি ফিজিক্যালের কথাতেই আছে, সেখানে আমরা একটা পার্টে নিউমেরিক্যাল করব আর একটা পার্ট করব টোটালি থিওরিটিক্যাল যে কোয়েশ্চেনগুলো এই চ্যাপ্টারগুলো থেকে আসতে পারে বা যে কনসেপ্টগুলোর উপর কোয়েশ্চেন হতে পারে সেইগুলোর প্র্যাকটিস। এছাড়া আমরা যখন অ্যাপে পড়বো, অ্যাপে যারা ক্র্যাশ কোর্সে জয়েন করছিস তারা 1 তারিখ থেকে 30 তারিখ এই যে চ্যাপ্টারগুলো আমাদের আছে পুরো সিলেবাসের পুরো চ্যাপ্টারের যে জায়গাগুলো থেকে কোয়েশ্চেন হয় সব টপিকই আবার পড়ানো হবে। সেখানে আমরা আবার কোয়েশ্চেন প্র্যাকটিস করব নিউ টাইপের কিছু। এরপর আমরা ইউটিউবে যারা পড়িস না সবার জন্য ম্যারাথন সিরিজ থাকবে। তাহলে দেখতেই পাচ্ছিস যে মাল্টিপল টাইম রিভিশন কতটা কাজে আসে। এই পুরো সিরিজের এই যে শুরু হয়েছে ইউটিউবে রিভিশন সিরিজ, দেন অফলাইন ক্লাস, দেন আমাদের অ্যাপে পুরো সিলেবাস হবে, সেখানে অফলাইন টেস্ট থাকবে, অনলাইন টেস্ট থাকবে, যেখানে ফুল সিলেবাস টেস্টের কোয়েশ্চেন অ্যানালিসিস থেকে শুরু করে মক টেস্টের সলিউশন, কোয়েশ্চেনের অ্যাপ্রোচ সব কিছুই আমাদের কাছে থাকবে। যদি প্রপারলি এই 30 দিন সেগুলো ইউটিলাইজেশন করতে পারিস তোর স্কোর অটোমেটিক্যালি দেখবি ইমপ্রুভমেন্ট করেছে। তবে এটা তো আমি বলতে পারি না তুই কিছুই করছিস না, শুধু শুয়ে বিছানায় ভিডিওগুলো দেখছিস দিয়ে ভাবছিস আচ্ছা এটা তো আমি পারতাম, এটা তো এইভাবে করলেই হয়ে যেত, তোর কিচ্ছু ইমপ্রুভমেন্ট হবে না। তুই শুয়েছিলিস, তুই আফটার 4th মে আবার শুয়ে থাকবি, কারণ তোর কোনো কিছুই ইমপ্রুভমেন্ট হয়নি। তুই শুধু ভিডিওগুলো দেখেছিস, কোনো খাতা পেন নিয়ে প্র্যাকটিসও করিসনি, নিজে চেষ্টাও করিসনি, কোনো অ্যান্সারও আসেনি এবং ফলাফল 0ই হবে তোর। এবং 4th মের পরও তুই আবার কোনো না কোনো জায়গা থেকে ভিডিওসই দেখবি শুয়ে, এর বাইরে কিছু হবে না। 30 দিন প্রপারলি যদি ইউটিলাইজ করিস, নিজে পরিশ্রম করিস, 16 ঘন্টা 12 ঘন্টা 14 ঘন্টা যার যতটা ক্ষমতা আছে সবটা দিয়ে চেষ্টা করিস, নিশ্চয়ই ভালো কিছু রেজাল্ট হবে। আর যারা আমাদের কাছে ক্র্যাশ কোর্সে জয়েন করতে চাস, আমাদের নাম্বার 9330054553-তে যোগাযোগ করে জয়েন হয়ে যেতে পারিস। শুরু করছি আমাদের এই চ্যাপ্টারের প্রথম কোয়েশ্চেন, যেটা শুরু হচ্ছে একটা নিউমেরিক্যাল কোয়েশ্চেন দিয়ে, এবং আমি দেখতে পাচ্ছি এই কোয়েশ্চেনটা আমাদের কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে। এই কোয়েশ্চেনে কি বলে দিয়েছে, পার্শিয়াল প্রেশার বলে দিয়েছে, যে রিয়াকশান হচ্ছে রিয়াক্ট্যান্ট আর আমাদের প্রোডাক্ট তৈরি হচ্ছে প্রত্যেকের পার্শিয়াল প্রেশার দিয়ে দিয়েছে। জানতে চেয়েছে ডেল্টা G0 রিয়াকশানে প্রেশার দিয়েছে, মানে আমি এই রিয়াকশানে কি বার করতে পারবো, কেপিটা বার করতে পারবো, কারণ প্রত্যেকের পার্শিয়াল প্রেশার দিয়ে দিয়েছে।
এখানে আছে সি ডি, তার মানে কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট বাই রিঅ্যাক্ট্যান্ট হয় রিঅ্যাক্ট্যান্ট এ অ্যান্ড বি। সি এর কনসেন্ট্রেশন 10, ডি এর পার্শিয়াল প্রেশার 6 আর নিচে 2 and 3, তার মানে কেটে গেলে আমার আলটিমেটলি পড়ে থাকছে কেপির ভ্যালু 10। এবার আসছি আমাদের কি জানতে চাইছে ডেল্টা জি জিরো। ডেল্টা জি জিরো কী হবে? ডেল্টা জি জিরো মাইনাস 2.303 আরটি লগ কেপি। কেপির ভ্যালু আমরা অলরেডি 10 পেয়েছি, তার মানে এই ভ্যালুটা কেপির বসালে আমার 1 হয়ে যাবে। আর এর ভ্যালু দেখ এখানে প্রত্যেকটা ক্যালোরিতে বের করেছে, আর এর ভ্যালু 2 ক্যালোরি দিয়ে দিয়েছে। কখনো পরীক্ষায় 2 ক্যালোরিতে দেয়, কখনো দেয় না, ওটা মনে রাখাটাই আমি বেস্ট মনে করি। আর টেম্পারেচার দেখ দেওয়া আছে 300 কেলভিন, তাহলে আমার অ্যান্সার এখানেই চলে এলো লগ 10। লগ 10 মানে আমার 1, এই ভ্যালুটা আমার 1 হবে। বাকি গুণ কর, 3 দুগুণে 6 600, 600 সাথে 2 গুণ করলে কত হবে? অলমোস্ট 1200 বা 1200 অ্যাভাব হবে, কারণ 2.303 আছে। এবার লক্ষ্য করো অপশানগুলোতে কোথায় 1200 আছে। এটায় 1200 নেই, এটা 1200-র কাছাকাছি, এটা 1200-র কাছাকাছি, এইটা তো নয়। 1200 কিন্তু সামনে একটা নেগেটিভ সাইন আছে। যদি আমার অপশানে দুটোতেই নেগেটিভ সাইন থাকতো আমাকে কিন্তু ক্যালকুলেশনটা পুরো করতে হতো, কিন্তু এখানে আমার অপশান এলিমিনেশনেই হয়ে যাচ্ছে। এখানে পজিটিভ আছে, এখানে নেগেটিভ ভ্যালু আছে, নেগেটিভটাই অ্যাকসেপ্ট হবে। তাহলে এখানে ভ্যালুটা আমার আছে -1381.8 ক্যালোরি। চলে যাচ্ছি আমরা নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেনে কি আসছে? x2 y2 থেকে 2xy। এখানে আবার একটা কেমিক্যাল রিয়াকশান দিয়েছে, এখানে বলে দিয়েছে শুরুতে বিগিনিংয়ে 1 মোল x2 নেওয়া হয়েছে একটা পাত্রে, কোন পাত্রে? 1 লিটার ফ্লাস্কে, এবং 2 মোল নেওয়া হয়েছে একটা 2 লিটারের ফ্লাস্কে। ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন x2 আর y2 জানতে চায়, এবং গিভেন বলে দিয়েছে xy এর ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন। তাহলে রিয়াকশানটা আমরা একবার লিখি, x2 প্লাস y2, সেখান থেকে তৈরি হচ্ছে কি আমাদের 2xy। ইনিশিয়াল যখন রিয়াকশান শুরু হয়নি কত কনসেন্ট্রেশন বলেছে? 1 মোল। এর কত নেওয়া হয়েছে? 2 মোল। এটা 1 মোল 1 লিটারে, 2 মোল 2 লিটার ফ্লাস্কে, ওভারঅল কিন্তু 3 মোল নেওয়া হচ্ছে 3 লিটার, মানে টোটাল ভলিউমটার কথা বলছি। এখানে কি ইনিশিয়ালি কিছু ছিল না, ইকুইলিব্রিয়ামে গেলাম, ইকুইলিব্রিয়ামে ভাঙছে, এ ভাঙলো, এও ভাঙলো, তৈরি হলো এ টোটাল। এবার আমায় বলে দিয়েছে ইকুইলিব্রিয়ামে কনসেন্ট্রেশন, কার কনসেন্ট্রেশন? xy এর। xy এর ইকুইলিব্রিয়ামে কনসেন্ট্রেশন কত বলে দিয়েছে? 0.6। এই ভ্যালুটা কত? 2x। 2x নিচে কত হবে? 3। কেন 3 হলো? আমার ওভারঅল ভলিউমটা দেখ ফ্লাস্কের 3, তার মানে 0.6 হলো এটা। তার মানে x ইকুয়াল টু কত হচ্ছে? 3 6 18, তার মানে 1.8/2, দ্যাট ইজ 0.9। তাহলে আমি x এর ভ্যালু পেয়ে গেলাম 0.9। জানতে চাই এদের ভ্যালু, এদের ভ্যালু কি আমি পারবো না? এখান থেকে বের করতেই পারবো। ইকুইলিব্রিয়ামে x2 কনসেন্ট্রেশন কত হবে? 1 - x/3, তাহলে ভ্যালুটা কত আসছে? 1/3 মাইনাস x এর ভ্যালু, x এর ভ্যালুটা এখানে বসা, x এর ভ্যালু হচ্ছে 0.9, তাহলে হচ্ছে 1/3 মাইনাস 0.3। একইভাবে y2 কনসেন্ট্রেশন জানতে চাইছে ইকুইলিব্রিয়ামে, কত হবে? 2 - x/3, দ্যাট ইজ 2/3 মাইনাস 0.3। এবার আমরা অপশান দেখি, আমাদের দেখ এই অপশানটা দেখলেই হয়ে যেত, বাকিগুলো দরকারও ছিল না, এমনি এলিমিনেট হয়ে যাচ্ছে। কারণ এখানে দেখ 0.3, এখানে 0.6 দিয়েছে, এখানে 0.6 দিয়েছে, আর এখানে 0.3 দিয়েছে, কিন্তু নিচে আবার দেখ এই ভাগটা করেনি। তার মানে আমার একটাই কারেক্ট অপশান, অপশান 1। যেহেতু ভলিউমটা দিয়েছিল, মোল দিয়েছিল, সেই হেতু আমাকে কনসেন্ট্রেশন যখন জিজ্ঞাসা করেছে মোল দিয়েছে, আমি তার মানে নাম্বার অফ মোলস বাই ভলিউম, সেটাই আমাদের কিন্তু কনসেন্ট্রেশন। এটা ভুলে গেলে চলবে না, আদারওয়াইজ কিন্তু তোরা অনেকেই অপশান 3টা করে দিবি। দেন নেক্সট কোয়েশ্চেন, স্টেটমেন্ট কোয়েশ্চেন। স্টেটমেন্টে কি বলছে? অ্যাসারশন বলছে অ্যাডিশন অফ অ্যামোনিয়াম আয়ন্স অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সলিউশনে ডিক্রিজ করবে কনসেন্ট্রেশন অফ OH- আয়ন। দেখা যাক অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সলিউশন, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের অ্যাকোয়াস সলিউশন, NH4 প্লাস প্লাস OH মাইনাস।
তুই কি অ্যাড করছিস? অ্যামোনিয়াম আয়ন। এটা কি? এই আয়নের সাথে কমন, যদি কমন হয়ে যায়, কমন আয়ন এফেক্টের জন্য কি হয়? ডিসোসিয়েশন ডিক্রিজ করে। তার মানে আমার এই ইকুইলিব্রিয়াম সাইনটা মোর ব্যাকওয়ার্ড ডিরেকশানে থাকবে র্যাদার ফরওয়ার্ড ডিরেকশান। তাহলে আমার তৈরি হবে কি? আনডিসোসিয়েটেড অ্যামোনিয়াম হাইড্রক্সাইড। যদি আনডিসোসিয়েটেড অ্যামোনিয়াম হাইড্রক্সাইড তৈরি হয় তাহলে এই যে OH মাইনাস আছে এর কনসেন্ট্রেশন ডিক্রিজ করবে। এখানে কি দিয়েছে? অ্যামোনিয়াম আয়ন অ্যাড করলে কমন আয়নের জন্য ডিক্রিজ করবে। তার মানে স্টেটমেন্ট যেটা প্রথম দিয়েছে সেটা একদম ঠিক। এবার আসা যাক রিজনিংয়ের ক্ষেত্রে, রিজনটার ক্ষেত্রে। ডিউ টু অড আয়ন এফেক্ট দ্য ইকুইলিব্রিয়াম মুভস দ্য ডিরেকশন অফ আনডিসোসিয়েটেড অ্যামোনিয়াম হাইড্রক্সাইড। ডেফিনেটলি আমার কি আনডিসোসিয়েটেড অ্যামোনিয়াম হাইড্রক্সাইডের দিকে ইকুইলিব্রিয়ামটা শিফট হচ্ছে, কিন্তু অড আয়নের জন্য কি NH4 প্লাস NH4 প্লাস তো কমন আয়ন, তার মানে অড আয়নের জিনিসটা ভুল। তাহলে এখানে আমার অ্যাসারশন কারেক্ট, রিজন ইজ নট কারেক্ট, অপশান 1টাই কারেক্ট। দেন নেক্সট কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেনে কি বলছে? হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ ইনকারেক্ট। এটাও আমাদের অ্যাসারশন এই স্টেটমেন্ট কোয়েশ্চেন। কি বলছে? দ্য কনজুগেট অ্যাসিড অফ অ্যামাইড ইজ NH2 মাইনাস ইজ NH3। কনজুগেট অ্যাসিডের সাথে তার যে বেসটা থাকে কিসের ডিফারেন্স হয়? H প্লাসের। কটা H প্লাসের? একটাই। তাহলে NH2 মাইনাস আছে, NH2 মাইনাসের সাথে যদি H প্লাস যুক্ত হয় তবেই তো আমরা তার অ্যাসিডটা পাই, কনজুগেট অ্যাসিড যেটাকে আমরা বলছি তার NH3। তাহলে এই স্টেটমেন্টটা তো আমার ঠিক, আমাকে ইনকারেক্ট জানতে চেয়েছে, তার মানে প্রথমটা তো হবে না। নেক্সট বলছে কি? আইস, ওয়াটার সলিড ফর্ম থেকে লিকুইড ফর্মে যাচ্ছে। কখন যাচ্ছে? যখন টেম্পারেচার ইনক্রিজ করা হচ্ছে তখন মোর লিকুইড ওয়াটার ইজ ফর্ম। তাই আমরা বরফকে আস্তে আস্তে গরম করলে সেটা তো জলেই পরিণত হয়, তার মানে এই স্টেটমেন্টটাও আমার ঠিক। তারপর আসছে কি? কেসি। কেসি কি? রেট কনস্ট্যান্ট ইন ফরওয়ার্ড ডিরেকশন বাই রেট কনস্ট্যান্ট ব্যাকওয়ার্ড ডিরেকশন। এটাও আমার ঠিক আছে, এটা নিয়েও কোনো আমাদের চিন্তা নেই। পরের কোয়েশ্চেন যেটা বলছে, পরেরটা বলছে কিউসি গ্রেটার দ্যান কেসি হলে ইকুইলিব্রিয়াম শিফট করে ফরওয়ার্ড ডিরেকশন। বাকি তিনটে আমার ঠিক হয়েছে, মানে এটা ইনকারেক্টই হবে। স্টিল আমরা একবার দেখে নিই কী হয়। আমরা যদি সংখ্যা রেখার মতো ভাবি, এটা কেসি, কিউসি, কিউসি, কিউসি এদিকে আছে, কিউসি এদিকে আছে। এটা যদি 0 হয়, এদিকে আমার পজিটিভ সাইডটা, এদিকে নেগেটিভ সাইডটা, তাহলে পজিটিভ সাইড কিউসির ভ্যালুটা বেশি, কিউসি বেশি, ইকুইলিব্রিয়ামে আসতে চাইছে রিয়াকশান, তার মানে কেসির সাইডে আসতে চাইবে, কিউসির ভ্যালু বেশি হয়ে গেছে, তার মানে সে ব্যাকওয়ার্ড ডিরেকশানে আসবে, মানে ফরওয়ার্ড ডিরেকশানে নয়। তার মানে কারেক্ট অপশান বা ইনকারেক্ট ওয়ান হচ্ছে আমার ফোর্থ স্টেটমেন্টটা। যখন আমার ভ্যালুটা কিউসি ছোটো হবে সে কোন দিকে আসবে? ফরওয়ার্ড ডিরেকশানে আসতে চাইবে, তবেই কেসির ভ্যালুটা বেশি হবে, কারণ কিউসি মানে হচ্ছে আয়নিক প্রোডাক্ট of product by reactant. Next question, which of the following combination will make buffer solution? দেখ বাফার সলিউশন থেকে একটা কোয়েশ্চেন আসি, এখানে ডাইরেক্ট স্টেটমেন্ট থেকেই কোয়েশ্চেন এসছে। স্টেটমেন্ট থেকে কি? আমাকে প্রত্যেকটা অ্যাসিডের মিক্সচার দিয়েছে, আমাকে জানতে চেয়েছে এটার মধ্যে কোনটা বাফার বানায় না। এবার আমি সলিউশনগুলোর দিকে তাকাই। প্রথমে দিয়েছে দেখ একটা সল্ট দিয়েছে, তার সাথে দিয়েছে HCl। কি হতে পারে? স্ট্রং অ্যাসিড আর একটা সল্ট, মানে পুরোটাই বিক্রিয়া হচ্ছে, তৈরি হচ্ছে আমার উইক অ্যাসিড, অ্যাসিডিক অ্যাসিড, সাথে হচ্ছে NaCl সল্ট। কোনটা কি পরিমাণে আছে? যখন পরিমাণের কথায় আসছি, এর কি হচ্ছে 2 মোল, এর 1 মোল, তার মানে 1 মোল 1 মোলের সাথে রিঅ্যাক্ট করেছে, এটা 1 মোল তৈরি হচ্ছে, এরও 1 মোল তৈরি হচ্ছে, এবং এর কি পড়ে থাকছে? 1 মোল পড়ে থাকছে, এবং এর পুরোটাই রিঅ্যাক্ট করে যাচ্ছে, 0 লেফট। তাহলে আমার মিক্সচারে কারা কারা প্রেজেন্ট? একটা সল্ট উইক অ্যাসিডের কার সাথে? স্ট্রং বেসের সাথে। কেন স্ট্রং বেস? এই Na পার্টটা এসেছে আমার NaOH থেকে। কোন পার্ট NaOH এর? ক্যাটায়নিক পার্ট। তার মানে এটা হয়ে গেল আমার সল্ট উইথ এ স্ট্রং বেস। তারপর এটা আমার একটা উইক অ্যাসিড আছে, এবং আমরা জানি বাফার সলিউশন উইক অ্যাসিড তার সল্ট উইথ এ স্ট্রং বেসকে আমরা বলে থাকি। তার মানে ডেফিনেটলি 1 যে অপশানটা সেটা একটা বাফার সলিউশনকেই ইন্ডিকেট করছে। 1 কোন কোন অপশানে আছে? এটাতে নেই, এটাতে নেই, তার মানে এই দুটো বাদ। তাহলে আমাকে আর জাজ করতে হবে একজনকে, 3 বা 4। আমি পিক করছি 4 নাম্বারটাকে। 4 নাম্বারের কি হচ্ছে? 4-এর ক্ষেত্রে বলছে NH4Cl। দেখা যাক NH4Cl, NH4Cl এর সাথে কার বিক্রিয়া করাচ্ছি? KOH এর।
কি তৈরি হবে, একটা উইক বেস NH4OH তৈরি হচ্ছে, আর বাকি তৈরি হচ্ছে একটা সল্ট KCl। কোনটা কত নেওয়া হয়েছে, এর নেওয়া হয়েছে 1 মোল, এর 2 মোল, তার মানে 1 মোল রিঅ্যাক্ট করে গেছে, এর পড়ে আছে কত 1 মোল, আর এর 0 লেফট আফটার রিঅ্যাকশন ডেফিনেটলি, এর 1 মোল, এর 1 মোল। তাহলে আমার সলিউশনে কারা কারা রয়েছে, সলিউশনে রয়েছে এ কি উইক বেস, আর কি রয়েছে, আর একটা রয়েছে আমার এইটা এ কি স্ট্রং বেস। উইক বেস আর স্ট্রং বেস রয়েছে, এটা কি কোনোদিনও বাফার হবে, কোনোদিনই বাফার হবে না, তার মানে 4 আমার বাফার হতে পারে না, 4 যে অপশানে আছে ওটা বাদ হয়ে গেল, তাহলে কারেক্ট অপশান আমার অপশান 4। বাকিগুলো করে দেখ, সেম প্রসেসে এটাই আসবে আমাদের অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, নেক্সট কি বলেছে, আমাকে একটা ডিগ্রি অফ ডিসোসিয়েশন দিয়ে দিয়েছে, কার, অ্যাসিডিক অ্যাসিডের, আলফাটা দিয়ে দিয়েছে, জানতে কি চাইছে, পিএইচ অফ দ্য সলিউশন। পিএইচ আমরা কোথা থেকে পাই, H+ কনসেন্ট্রেশন জানতে চাই। H+ কনসেন্ট্রেশন মানে কার দিয়েছে, অ্যাসিডিক অ্যাসিডের, কোথা থেকে পাই, সি আলফা। কীভাবে সি আলফা এলাম, নিজেরাই ভাব, অ্যাসিডিক অ্যাসিড নিয়েছিস, উইক অ্যাসিড, কীভাবে ডিসোসিয়েট করছে, একটা কনজুগেট বেস তৈরি করছে CH3COO- সাথে হচ্ছে কি H+। এটাকে আমরা কি জানি, একে যদি সি মোল নিই তাহলে আলফা ডিসোসিয়েট করেছে, তৈরি হচ্ছে এখানে সি আলফা, এখানে সি আলফা, তাহলে H+ কনসেন্ট্রেশন সি আলফা। এবার ভ্যালুটা আমরা কীভাবে বসাবো, সি এর তো ভ্যালু দেয়নি, আমাকে সিটা বলে দিয়েছে কনসেন্ট্রেশন অফ দ্য অ্যাসিড, তাহলে ওটাই লিখতে হবে সি, এটাই। আর কি বলেছে, আলফার ভ্যালুটা, আলফার ভ্যালু কত দিয়েছে 0.1, সাথে কায়দা করে দেখ সি ইনভার্স দিয়ে দিয়েছে যাতে পুরোটাই কেটে যায়, তার মানে হচ্ছে 0.1। তাহলে এখান থেকে আমরা যদি মাইনাস লগ কনসেন্ট্রেশন অফ H+ এর কথা ভাবি, তাহলে কত হচ্ছে মাইনাস লগ 10⁻⁻1, তার মানে 1 হচ্ছে আমার এই গিভেন সলিউশনের পিএইচ, তার মানে কারেক্ট অপশান অপশান 1। দেন আসছি নেক্সট কোয়েশ্চেনে, কি আসছে, কনসেন্ট্রেশন অফ Ag+ ইন এ স্যাচুরেটেড সলিউশন অফ Ag2Cr উপর। আগে সল্টার দিকে তাকাই, Ag2CrO4, 2Ag+ সাথে CrO4 2- তৈরি করছে। অ্যাট 20°C দ্য সলিবিলিটি প্রোডাক্ট অফ Ag2CrO4, তার মানে আমাকে সলিবিলিটি প্রোডাক্টটা জানতে চেয়েছে। আর কি দিয়ে দিয়েছে, কনসেন্ট্রেশনটা দিয়ে দিয়েছে কার, সিলভার আয়নের, কত বলে দিয়েছে 1.5 × 10⁻⁻4। এবার তোরা লক্ষ্য কর, দুটো Ag+ তৈরি হয়েছে এবং আমাকে বলে দিয়েছে কনসেন্ট্রেশন অফ Ag+ স্যাচুরেটেড সলিউশনে 1.5 × 10⁻⁻4, তার মানে 2Ag+ দুটো আয়ন তৈরি হচ্ছে, তার কনসেন্ট্রেশন টোটাল এত। এখানে দুটো তৈরি হচ্ছে কিন্তু এখানে তো একটা তৈরি হচ্ছে, তাহলে এর কনসেন্ট্রেশন কি হবে, যা হয়েছে এটার হাফ হবে, সেটাই হলো। আর এখানে KSPটা আমরা বের করবো, তাহলে KSP ফর্মুলাতে এবার বসাই, KSP কি হবে, ফর্মুলা কি, Ag+ এর কনসেন্ট্রেশনের স্কোয়ার, আর এখানে কি আছে CrO4 2-, তাহলে সেটাই বসা, কত আসছে, তার স্কোয়ার হলো। পরের লাইনে 15 কত হয় 225, দুটো পয়েন্ট আগে বসলো, 10⁻⁻8 ইন্টু কত হচ্ছে, এটাকে 15 করে দিলাম, সুবিধা হবে আমার ক্যালকুলেশানে, 15 × 2, এখানে কি 10⁻⁵ করে দিলাম, পয়েন্টটাকে এদিকে গুণ করে দিলাম। এবার দেখ এখানে 15 মাল্টিপেল, এটাও 15 আছে, 3 15 মানে 3টে 15 গুণ করলে আমার কত হয়, তার মানে 15 কিউব, সেটা হচ্ছে 3375। আর কি নিচে থাকছে 2, এই যে দুটো পয়েন্ট ছিল এই দুটোকে আমি 10-এর সাথে ইনক্লুড করলাম, তাহলে কত হচ্ছে 10⁻⁻10, তাহলে শুধু কি এ থাকছে, এ থাকছে না, হ্যাঁ থাকছে, এ 10⁻⁵ থাকছে, তাহলে আমরা গুণ করলে কত পাচ্ছি, ওটা করলে দেখি এখানে লিখে কত আসছে, দেখ এই সাইডে লিখলাম 3375, তার মানে হচ্ছে 2 1 2, 2 6 12, 2 8 16, 2 7, এটা ভাগ করে আসছে ইন্টু 10⁻⁻15। এবার অপশানের দিকে দেখা, অপশানে কি দিয়েছে
3 তো কোনোভাবেই সম্ভব নয়। আর কি আছে, 10⁻⁵ও সম্ভব নয়। তার মানে এই দুজনের মধ্যে একটা হবে। এর তো পয়েন্ট দিকে রেখে দিয়েছে, প্লাস 10⁻⁻10 হয়েছে। আমি তো দেখতে পাচ্ছি পয়েন্ট যদি সরাইও 6, 8, 7 করি, আমার 10⁻⁻12 হচ্ছে। তার মানে আমার কারেক্ট অপশান হবে অপশান 3। নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখা যাক। কি আসছে, ফাইন্ড আউট দ্য সলিবিলিটি অফ NiOH হোল 2। NiOH হোল 2 নিকেল হাইড্রোক্সাইডের সলিবিলিটির কথা বলছে, এবং লক্ষ্য কর এর সলিবিলিটি প্রোডাক্ট দিয়ে দিয়েছে, মানে এটা স্প্যারিংলি সলিবল সল্ট। তার মানে ও ভাঙছে Ni2 প্লাস 2OH মাইনাস এইভাবে। ঠিক, এবার সলিবিলিটি প্রোডাক্ট আমরা বার করব, KSP। ফর্মুলা তো এটাই। কিন্তু এই যে এসটা, এই সলিবিলিটি বা এই 2S যেটা আছে সেটা কার জন্য, OH মাইনাসের জন্য। কোয়েশ্চেনে দিয়েছে এর সলিবিলিটি বের তো করো, কিন্তু তখন যখন এর মধ্যে আমরা একটা স্ট্রং বেস অ্যাড করছি। স্ট্রং বেসটা কি, 0.1 মোলার NaOH। তাহলে এখানে OH মাইনাসের কনসেন্ট্রেশনের জায়গায় আমরা কার কনসেন্ট্রেশন বসাতে পারি, অবশ্যই যেটা NaOH থেকে এসছে। কেন NaOH থেকে এসছে ওটা বসাচ্ছি, কারণ এস সলিবিলিটি খুবই কম এটার, সেই জন্য 0.1-এর রেসপেক্টে আমরা ইগনোর করতে পারি। তাহলে এবার আমরা ভ্যালুটা বার করব সলিবিলিটি। এর সলিবিলিটি প্রোডাক্টের ভ্যালু দিয়ে দিয়েছে 2 × 10⁻⁻15, আর এর ভ্যালুটা কত হচ্ছে 0.1 তার স্কোয়ার। ঠিকঠাক বসিয়েছি, আশা করি এতে আর কিছু ভুল নেই আমাদের। জাস্ট কত আসছে, 0.1 তার স্কোয়ার। তার মানে দুটো পয়েন্ট আসছে, দুটো পয়েন্ট মানে কত বসবে, 10⁻⁻15 ইন্টু 10⁻⁻2, সরি মাইনাস না, ওটা প্লাস হবে উপরে গেলে 2। তার মানে 2 × 10⁻⁻30, অপশান 2। ঠিক, এরপর নেক্সট এই কোয়েশ্চেনটা দেখ আমরা ডাইরেক্টলি সলভ করতে পারি, এর জন্য আমার খাতা পেন কিছু লাগে না। আমাকে দেখ ওভারঅল রিয়াকশানটা দিয়ে দিয়েছে, এইটা যোগ কর, এটা H2C2O4 অক্সালিক অ্যাসিড H2C2O4, এখানে দুটো যোগ করলে 2H প্লাস আসছে। এই HC2O4 মাইনাস যেটা আছে সেটা HC2O4 মাইনাস, এরা দুজনে কেটে যাচ্ছে, বাকি রিয়াকশানটা অ্যাড করলেই চলে পেয়ে যাচ্ছি। এটা Ka1, এটা Ka2 এই রিয়াকশানে, এটা Ka3, এটা গিভেন। তুই যদি Ka1-কে ভেঙেও লিখিস, ওপরে কারা বসে, প্রোডাক্টের কনসেন্ট্রেশন বাই HC2O4 মাইনাস এর কনসেন্ট্রেশন, নিচে কার বসে, H2C2O4। তাহলে ফাইনাল যে রিয়াকশানে সেখানেও H প্লাস ওপরে থাকবে, C2O4 2 মাইনাস ওপরে থাকবে, এবং নিচে কে থাকবে, H2C2O4। তাহলে এটা আমরা কিভাবে পেতে পারি, সিম্পল যদি আমরা Ka3-কে এক্সপ্রেস করি, দেখবি Ka1 আর Ka2-কে দুটোকে মাল্টিপ্লাই করলেই, তার মানে এই দুটোকে অ্যাডিশন করলেই আমরা ফাইনাল রেজাল্ট পাচ্ছি। তার মানে আমার অপশান 3টা হলো কারেক্ট। করে দেখিস, যেটুকু বলে দিয়েছি এটাই আমার এক্সপ্লেনেশন, এতে বাইরে এটার কিছু ভাবতে হবে না। পরীক্ষা তুই ডাইরেক্টলি এটা দেখেই যোগ করলে পেয়ে যাবি। নেক্সট আবার একটা স্টেটমেন্ট কোয়েশ্চেন। স্টেটমেন্ট কোয়েশ্চেনে কি বলছে, এখানে দিয়েছে দেখ যে সলিবিলিটি অফ AgBr ডিক্রিজেস ইন প্রেজেন্স অফ NaBr, Na অ্যামোনিয়া, AgBr দুটো আয়ন আছে Ag প্লাস Br মাইনাস, তুই অ্যামোনিয়া অ্যাড করলি, অ্যামোনিয়া কি কমন আয়ন না, অড আয়ন। অড আয়নের প্রেজেন্সে কি হয়, ইনক্রিজ করে সলিবিলিটি, তাহলে ডিক্রিজ কথাটার কোনো
মিনিং নেই। তারপরে কি বলছে, এজিভিআর ফর্মস কমপ্লেক্স, হ্যাঁ করে কমপ্লেক্স, কি করে এই কমপ্লেক্সটাই তৈরি করে, আমরা প্র্যাকটিক্যাল কেমিস্ট্রিতেও দেখেছি। তার মানে স্টেটমেন্ট 1 ইজ ইনকারেক্ট, স্টেটমেন্ট 2 ইজ কারেক্ট, অপশান 3। নেক্সট কোয়েশ্চেন, এখানে ডিফারেন্ট মিক্সচার দিয়েছে, সব থেকে ভালো জিনিস এখানে পিএইচটা জানতে চেয়েছে, কোনটার পিএইচ জানতে চেয়েছে, কোন সলিউশনের পিএইচ ইকুয়াল টু 1 হবে। তার মানে তোকে কোনো অপশানই প্রত্যেকটা ক্যালকুলেট করে দেখতে হবে। লক্ষ্য কর এদের যখন মেশাচ্ছিস, এর 55 এর 45 ওভারঅল 100ই হচ্ছে, একইভাবে 75 25 60 40। এবং আসা যাক থার্ড নম্বর অপশানে, থার্ড নম্বরে লক্ষ্য করে এর 100 ml নিয়েছিস m/10 HCl, এরও 100 ml নিয়েছিস m/10 NaOH, স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস, দুজনেই সেম মোলের নিয়েছিস এবং দুজনেই মোনোবেসিক অ্যাসিড। তার মানে পিএইচ কিছু ক্যালকুলেশন করার নিয়ে এটা 7 হবে, তার মানে এই অপশান তো পসিবলই নয়। এবার আমি আসছি 1 আর 2 এর ক্ষেত্রে। আসা যাক 1 নম্বর অপশানে। প্রথমে আমি দেখতে পাচ্ছি মিলিমোলে বের করব, 55 ml 1/10, এটা আমার অ্যাসিডের মোল, সেটা কার থেকে বেশি, আমার বেসের থেকে, কারণ বেসে কত দিয়েছে 1/10 কিন্তু 45 ml। তাহলে এটা যদি বসাই আমার আসছে 5.5 মাইনাস 4.5 বাই টোটাল সলিউশনটার কত ভলিউম 50 এই 100, এটাই এইচ প্লাসের আমার কনসেন্ট্রেশন। তাহলে কত এলো 1/100, দ্যাট উইল বি 10 টু দি পাওয়ার -2। তাহলে আমার এই সলিউশনের পিএইচ কত হচ্ছে 2, তার এই সলিউশনের পিএইচ 1 হতে পারে না। এবার আসছি আমি সেকেন্ড অপশানে। পরীক্ষায় ভালো হলে তুই যে অপশানটা নিবি সেটাতেই এসে যাবে, ওটা তোর ইনটিউশনের ওপর কত প্র্যাকটিস করেছিস দেখে বুঝতে পারবি যে কোনটা হতে পারে। এর ক্ষেত্রে দেখ 75 1/5 এটা নিচ্ছি, এখানে কত হচ্ছে, তাহলে আমরা যদি লিখি 15 - 5/100, এটাই আমাদের এইচ প্লাসের কনসেন্ট্রেশন। তাহলে কত হচ্ছে 10/100, তাহলে এই অপশানটাই আমার কারেক্ট হবে, যেখানে হচ্ছে 10 টু দি পাওয়ার -1, তার মানে এই সলিউশনের পিএইচই হবে 1, অপশান 2টাই আমাদের কারেক্ট। আসছি নেক্সট কোয়েশ্চেনে। এখানে দেখ আমাদের গ্রাফের কোয়েশ্চেন দিয়েছে, গ্রাফের এটা সব থেকে ইজি কোয়েশ্চেনই আমি মনে করি, কারণ এখানে জানতে চাইছে শুধুমাত্র এই ইকুইলিব্রিয়াম যেটা হচ্ছে এ থেকে বি, ভ্যারিয়েশন অফ দ্য রেট অফ দ্য ফরওয়ার্ড এ অ্যান্ড রিভার্স বি রিয়াকশান উইথ টাইম। তার মানে ফরওয়ার্ড আর রিভার্স রিয়াকশানের রেট ইকুইলিব্রিয়ামে কোন গ্রাফটা ইন্ডিকেট করছে, কারণ আমরা জানি ইকুইলিব্রিয়ামে ফরওয়ার্ড রিয়াকশানের রেট আর ব্যাকওয়ার্ড রিয়াকশানের রেট সেম হয়। এবার আসা যাক ফোর্থ অপশান থেকে শুরু করছি। ফোর্থ অপশানে কি আছে, প্রোডাক্টের কনসেন্ট্রেশন বাড়ছে, রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন কমছে, প্রোডাক্টের কনসেন্ট্রেশন বাড়ছে, রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন কমছে, কোনো জায়গাতেই এই যে রেটটার সাথে এটা সেম হচ্ছে না দুজনের, তার মানে এটা তো ইকুইলিব্রিয়ামকে ইন্ডিকেট করছে না। এখানেও এর কনসেন্ট্রেশন বাড়ছে দেন আবার কমে যাচ্ছে, এর কমতে 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 আবার বেড়ে যাচ্ছে, রেটটা দেখ দুজনের সেম তো হচ্ছে না, তার মানে এটাও ইকুইলিব্রিয়ামে নেই। সেকেন্ড অপশানে দেখ দুটো আলটিমেটলি গিয়ে কিন্তু রেটটা এক জায়গায় মিশেছে, এবং আমার রিয়াকশানে ইকুইলিব্রিয়াম তখনই হয় যখন আমরা দেখে ভাবি রিয়াকশানটা এক জায়গায় থেমে গেছে, কিন্তু মলিকিউলার লেভেলে দুটো রিয়াক্ট্যান্ট ভেঙে এখনও প্রোডাক্ট তৈরি করছে এবং প্রোডাক্টও দুটো মলিকিউল ভেঙে আবার রিয়াক্ট্যান্টে ফেরত যাচ্ছে, তার মানে ওভারঅল দুজনের রেটটাই সেম হবে, এক জায়গায় ওভারল্যাপ করবে, অপশান 2টাই এখানে তার মানে আমার কারেক্ট চয়েস। নেক্সট কোয়েশ্চেন কি আসছে, এখানে বলছে আমরা মিক্স করেছি এ এবং বিকে, কোথায়, এখানে কিন্তু দেখ ভলিউমটা একদম 1 লিটার বলে দিয়েছে ফ্লাস্কে, তো আমার আর বেশি খাটনি নেই, রিয়াকশানটা আমি লিখি। জানতেটা কি চেয়েছে, কেসি কোনটা হবে, কেসির ভ্যালু কত হবে, এ থেকে 2b থেকে 2c প্লাস ডি। ইনিশিয়াল মানে যখন রিয়াকশান শুরু হয়নি, ইনিশিয়ালি কত হচ্ছে 1.1, এর 2.2, এরা তখন তো তৈরিই হয়নি, যখন ইকুইলিব্রিয়ামে গেলাম আবার ভাঙছে, এটা কত হচ্ছে 1.1, একটা মলিকিউল ছিল,
একটাই ভাঙলো, এর দুজন ছিল দুটোই ভাঙবে, কমলো। এখানে কত তৈরি হচ্ছে 2x, এখানে x, এটাই তো ইকুইলিব্রিয়াম। আমাকে একটা জিনিস গিভেন, কি গিভেন? ইকুইলিব্রিয়ামের কনসেন্ট্রেশন কার? সি এর কনসেন্ট্রেশন গিভেন, আমি দেখতে পাচ্ছি 2x, সি এর কনসেন্ট্রেশন ইকুইলিব্রিয়ামে, সেটার ভ্যালু কত দিয়ে দিয়েছে 0.2, তার মানে x এর ভ্যালু কত হচ্ছে 0.2/2, দ্যাট উইল বি 0.1। জানতেটা কি চাই? কেসির ভ্যালু। কেসির ভ্যালু কি করে পাবো? ইকুইলিব্রিয়ামে কনসেন্ট্রেশন। এবার কারো কারো মনে হবে আপনি তো এখানেও মোল ছিল, আপনি কেন ভলিউম দিয়ে ভাগ করলেন না? ভলিউমটা 1 লিটার, তুই নিচে 1 রাখ না রাখ কিচ্ছু যায় আসে না, সেই জন্য আমি লিখছি না, ডাইরেক্টলি আমি এখানে ওপরে প্রোডাক্ট আর নিচে রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশনগুলোকে লিখে দিলাম। এবার জাস্ট ভ্যালুগুলো পুট কর। এর ভ্যালু কত দেওয়া আছে 0.2, তার স্কোয়ার। ডি এর ভ্যালু হচ্ছে 0.1, এর ভ্যালু কত হচ্ছে বি 2.2 মাইনাস 2, 1.1 মাইনাস 0.1, এই হলো আমার এক্সপ্রেশন। এবার আমি জাস্ট গুণটা করব, 0.2 ইন্টু 0.2 ইন্টু 0.1, আর নিচে কত হচ্ছে 4 ইন্টু 1, তাহলে 2 2 কেটে গেল, উপরে গেল, তাহলে 3টে শূন্য যদি নিয়ে নিই তাহলে 4 ইন্টু 10⁻³ হচ্ছে, তাহলে কেটে গেলে আমার অ্যান্সার আসছে কত 10⁻³ 10⁻³ মানে আমার অপশান 3টা কারেক্ট, যেটা মানে হচ্ছে 10⁻³। ঠিক, এরপর আসছি আমরা নেক্সট কোয়েশ্চেনে। এটাই আমাদের লাস্ট কোয়েশ্চেন। কি আসছে এখানে? রিয়াকশান NaCl থেকে NO আর Cl2 হচ্ছে। এটাও আমরা দেখতে পাচ্ছি যে পপুলার রিলেশনটা থেকে কোয়েশ্চেন আসে কেপি আর কেসি, কারণ এখানে দেখ কেসির ভ্যালুটা তোকে গিভেন একটা টেম্পারেচারে, জানতে চেয়েছে কেপির ভ্যালু, তাহলে কেপির সাথে কেসির রিলেশন কি? কেসি RT⁻∆Ng। কেসির ভ্যালু কত দেওয়া আছে 3 ইন্টু 10⁻⁶। আর এর ভ্যালু কত? আমার কিসে ভ্যালু দিয়েছে? এখানে কিছু দিয়েছে কি? দেয়নি, মোল লিটারে দিয়েছে, লিটার, তার মানে এখানে আমার এটিএম এর ভ্যালু বসাতে হয়, মোল লিটার যেটা আছে 0821। টি এর ভ্যালু কত 427 ডিগ্রি সেলসিয়াস, তার মানে একে 273 দিয়ে যোগ করলে আমার আসছে 700 কেলভিন, 700। ডেল্টা এনজি, এনজির ভ্যালু কোথা থেকে পাবো? আমি দেখবো আমার এনজি কত আছে, কি দেখতে পাচ্ছি এখানে দুটো, এখানে একটা, তার মানে 3টে প্রোডাক্ট গ্যাসীয়। শুরুতে কত ইনিশিয়ালি ছিল? দুজন ছিল আমার গ্যাসিয়াস মলিকুল, তার মানে ডেল্টা এনজিটা আমার 1ই থাকছে, তার মানে আমার ক্যালকুলেশনটা তো একটু হলেও ইজি। এবার আমার জাস্ট গুণ ভাগটা করতে হবে, গুণ ভাগ তো কিছু নেই, এবার আমি গুণ কি করব? শর্টকাট কি করতে পারি? 3 7 21, তার মানে 2100, 2100 সাথে 10⁻⁶ ইনট্যাক্ট রাখ, আর 0.0821, যারা ক্যালকুলেশন জানিস 21 আর 8 গুণ কর, তার মানে 8 দুগুণে 16, মানে 16-র একটু বেশি ভ্যালু আসবে, 16-র একটু বেশি ভ্যালু দেখ, এখানে কেউ নেই, 2.5 আছে, 1.7টা একমাত্র 16-র বেশি, তার মানে 17-এর আশেপাশে, তার মানে ওটাই আমার কারেক্ট অপশান হবে। কারেক্ট অপশান হচ্ছে অপশান 4। তাহলে দেখ ইকুইলিব্রিয়াম চ্যাপ্টার সব টাইপের অঙ্ক যেগুলো পরীক্ষায় আসে, খুলে দেখ প্রিভিয়াস ইয়ার, সব টাইপের কোয়েশ্চেন এখানে কভার করে দেওয়া হয়েছে। ওই জন্য এই চ্যাপ্টারগুলোকে স্কিপ করতে বারণ করি। এগুলো থেকে স্টেটমেন্ট কোয়েশ্চেনও অনেক ধরনের আসে যেগুলো পারা যায়, ছেড়ে দিলে কোনো অপশান নেই। তুই ধর তুই এই চ্যাপ্টারটা থেকে ভাবছিস অ্যাটেম্প্ট করবি না, কোয়েশ্চেন অনেকেই ছেড়ে দেবে, ভেবে নিয়েছে মোটামুটি ছেড়ে দেবে। এই মুহূর্তে তুই যদি ছেড়ে দিস, ধর তুই যে চ্যাপ্টারগুলোর ওপর তোর প্রচুর কনফিডেন্স, সেখান থেকে এমন একটা কোয়েশ্চেন এসে গেলো তুই পারলি না, এখান থেকে একদম সোজা কোয়েশ্চেন এলো, যে ধর মোটামুটি অ্যাভারেজ পড়ে গেছিলো সে ওই কোয়েশ্চেনটা পেরে গেছে, তুই পুরো অ্যাটেম্প্ট করবি না ভেবে কিছুই দেখে যাসনি, তার মানে তুই অলরেডি ওর থেকে পিছনে চলে গেলি, কারণ সে মোটামুটি পড়ে গেছিলো তাতেও কোয়েশ্চেনটা পেরে যাচ্ছে, তুই তো অ্যাটেম্প্ট করবি না ভেবে মাইন্ডসেটই করে নিয়েছিস, তুই অ্যাপ্রোচই করলি না, ছেড়ে দিলি কোয়েশ্চেনটা প্রথমে।
তাই বারবার বলি, কোনো চ্যাপ্টারই ছেড়ে দেওয়াটা কিন্তু বুদ্ধিমানের কাজ নয়। হতেই পারে কোনো একটা চ্যাপ্টার থেকে একটু ডিফিকাল্ট কোয়েশ্চেন এসে গেলো, সেই মুহূর্তে তোর মাথায় ক্লিক করলো না কোয়েশ্চেনটা, হয়তো জানা কোয়েশ্চেনই কিন্তু এমনভাবে ল্যাঙ্গুয়েজটা দিয়েছে তুই সেই মুহূর্তে বুঝতে পারলি না। তো ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনা মাথা থেকে ছেড়ে দে। এখানে একবার পড়ছিস, আবার অ্যাপে ক্লাস হবে, অফলাইন হবে, আবার ইউটিউবে ম্যারাথন হবে, অনেক কোয়েশ্চেন প্র্যাকটিস হবে। অ্যাটলিস্ট চ্যাপ্টারগুলো বাদ দেওয়ার ভাবনা থেকে বেরিয়ে সব কটা চ্যাপ্টার সব ধরনের কোয়েশ্চেন করার প্র্যাকটিস রাখ, ভালো কিছু হবে। ছেড়ে দিলে কোনো দিনই কিছু হবে না। যে 30 দিন আছে 100% দিয়ে যার যতটা ক্ষমতা, আমি বলছি না বন্ধু অতক্ষণ পড়ছে বলে তোকেও অতক্ষণ পড়তে হবে, তোর যতটা ক্ষমতা তুই যতক্ষণে পারছিস সেইটুকু টাইমই দে, সেটাই ভালো রেজাল্ট আনবে। বাকি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। এখন অল দ্য বেস্ট, ভালো করে পড়। যে কটা কোয়েশ্চেন করলাম প্রত্যেকটা ইম্পর্টেন্ট, এই টাইপের কোয়েশ্চেন এখনও আসতে পারে পরীক্ষায়। কর প্র্যাকটিস, ভালো কিছু হবে। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট। আর যারা আমাদের ক্র্যাশ কোর্সে জয়েন করতে চাস, ক্র্যাশ কোর্স এবারে আমাদের অফলাইন হবে জানিসই, 23, 27, 28, 29 4 দিন আমরা অফলাইন ক্লাস করবো। এরপর অফলাইন মক টেস্ট এবং সাথে অনলাইন FST মিলিয়ে টোটাল 8টা ফুল সিলেবাস টেস্ট হবে। তো যারা এখনও জয়েন করবি ভাবছিস, আমাদের স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার 9300054553 যোগাযোগ করে কথা বলতে পারিস, ওখানে সমস্ত ডিটেলস দিয়ে দেওয়া হবে।